মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালী বিধির ১৪৭(১) বিধির অধীনে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উত্থাপিত প্রস্তাব সাধারণের উপর আলোচনা চলমান রয়েছে। আমি এখন আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব A.K.M. রহমতুল্লাহ, ঢাকা 11। আপনার সময় 6 মিনিট। সর্বনাশ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহান স্বাধীনতার 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং মাননীয় স্পিকার সহ উপস্থিত সকল সংসদ সদস্যকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা। একই সাথে এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আনীত প্রস্তাবের উপর আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে এবং তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ সপরিবারে অন্যান্য সদস্যের যারা 15 আগস্টের কালো রাত্রিতে শহীদ হয়েছেন তাদের সবাইকে আরও শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধকে 9 মাসে স্বাধীন করার বন্দোবস্ত করেছিলেন তাদেরকে তাজউদ্দিন সাহেব, জনাব নজরুল ইসলাম, জনাব মনসুর আলী সাহেব, জনাব কামরুজ্জামান সাহেব সহকারে 30 লক্ষ মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশে স্বাধীনতা পেয়েছি এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশে স্বাধীনতা পেয়েছি। আরও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের সেই 21শে আগস্টের গ্রেনেড হামলায় আইবি রহমান সহকারে যারা শহীদ হয়েছেন তাদের আমরা জানাই আন্তরিকভাবে শ্রদ্ধা। এবং আমরা স্মরণ করছি মজলুম জননেতা মৌলানা ভাসানী, হোসেন মোহাম্মদ শহীদ সোহরাওয়ার্দী এবং আরও স্মরণ করছি আমাদের একে ফজলুল হক সাহেবকে এবং বিভিন্ন সময়ে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যারা শহীদ হয়েছেন তাদের আমরা স্মরণ করছি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনের সর্বস্তরের জনগণকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, যারা বারবার ভোট দিয়া আমাকে নির্বাচিত করে জাতীয় মহান সংসদে কথা বলার সুযোগ করে দেন। তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। স্বাধীনতার পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশের পুনর্গঠনের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেন। তিনি যখন বাংলাদেশে একটি স্বনির্ভর, সমৃদ্ধিশালী, সুন্দর, সোনার বাংলা গড়ার চেষ্টা করেছিলেন, কতিপয় বিপদগামী সেনা সদস্যের মাধ্যমে জিয়াউর রহমানের নির্দেশে চক্রান্তে 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। তার সঙ্গে আরও অনেক লোক শহীদ হন এবং থেমে যায় রাষ্ট্রযন্ত্রের চাকা, তার গৃহীত সকল পদক্ষেপ। বাংলাদেশ একটা গভীর সংকটে নিমজ্জিত হয়। বঙ্গবন্ধুর মহান ভাবমূর্তি বিনষ্ট করে দেশ বিদেশে চক্রান্ত শুরু করেন। মহান আল্লাহর অশেষ রহমতে সেদিন সেই হত্যাযজ্ঞের সময় ভাগ্যক্রমে দেশের বাইরে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর 2 কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যান এবং 21 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা ক্ষমতায় এসে আবার এই 1996 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং জাতিজনক বঙ্গবন্ধুর অসামান্য
অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করেন এবং অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন এবং আরও কাজ বাকি রয়ে গেছে এবং আশা করি তার সময়ের মধ্যে সমস্ত কাজ উনি সম্পন্ন করতে পারবেন। শতবাধা অতিক্রম করে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অর্থনীতির গতি সঞ্চার করে দেশকে একটি উন্নয়ন রোল মডেল হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করেন এবং করতে সক্ষম হয়েছেন। আমি সংক্ষেপে উন্নয়নের কিছু চিত্র এই মহান সংসদে ধরে তুলতে চাই। উন্নয়নের নির্ধারিত 3টি মানদণ্ডে বাংলাদেশের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘ কর্তৃক গত 26শে জানুয়ারি 2021 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এত বড় অর্জন এটাই প্রথম। জাতির জন্য অর্জন একটি বিরাট গৌরবের বিষয়। এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার নির্বাচনের এলাকা এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্র ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, সম্প্রতি জাতিসংঘের 11টি মাননীয় সদস্য 2 মিনিট শেষ করবেন। 11 হিসাবে চিহ্নিত করেছেন বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এটা বাঙালি জাতির জন্য একটা বিশাল গর্বের বিষয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে এবং আশা করি আবারও আমরা গণতন্ত্রের মানসকন্যা বাঙালি জাতির আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন লড়েছেন বাংলার স্বাধীনতা, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বাঙালি জাতির ভাগ্যকে জয় করতে গিয়ে জেল, জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসক গোষ্ঠীর অত্যাচার, অবিচার সহ্য করেছেন, কিন্তু বাংলার মানুষের সাথে জাতির জনক কোনোদিন বিশ্বাসঘাতকতা করে নেয়। তার লক্ষ্য ছিল বাংলার মানুষের মুক্তি, বাঙালির উন্নতির জীবনের অধিকারী হোক, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক, বাঙালি জাতিসত্তাকে প্রতিষ্ঠা করুক। আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণ সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে ছিল অনুকরণীয়। তাই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বঙ্গবন্ধুকে সাহসী নেতা আখ্যা দিয়ে বলেছেন, আই স্যালুট দ্য গ্রেট লিডার অফ অল টাইমস। তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, বিংশ শতাব্দীর অন্যতম নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানব জাতির জন্য অনুপ্রেরণার বাতিঘর। কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলেছেন, আমি হিমালয় দেখি নাই, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। মাননীয়, যেহেতু আমার সময় নেই, আমি আপনাকে এবং এলাকার জনগণকে, ভোটারদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব AB তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 6-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা এই মুহূর্তে পালন করছি মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী কার্যপ্রণালী বিধির 147 ধারায় সংসদে সাধারণের জন্য প্রস্তাব করেছেন। আমি সর্বান্তকরে সেই প্রস্তাবকে সমর্থন করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে বাংলাদেশ পাকিস্তানের এমন কোনো কারাগার ছিল না যে নির্যাতন, যে যন্ত্রণা বঙ্গবন্ধু ভোগ করে নাই, অথচ তার কক্ষপথ থেকে কোনো এক চুলো তাকে বিচ্যুত করতে পারে নাই। এমন কোনো লোভ লালসা ছিল না
শিল্প কারখানা ব্যাংক অনেক কিছু অফার বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছিল পাকিস্তান শাসকের পক্ষ থেকে, কিন্তু কোনো প্রলোভনই ওনার গন্তব্যস্থলতে ওনাকে এক চুলো সরাতে পারে নাই। সাধারণ মানুষের ভালোবাসা, বাঙালির ভাগ্য পরিবর্তন, বাংলাদেশের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করার জন্য যে মহামানবের সৃষ্টি হয়েছিল তাকে কোনো অবস্থাতেই সাধারণ মানুষের ভালোবাসা থেকে তাকে বঞ্চিত সরাতে পারেনি। সেরকম বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু 1975 সালে 15ই আগস্ট দেশ এবং আন্তর্জাতিক চক্র বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশা করেন এবং সেই সময় তার যে এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ছিল জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান যখন 15ই আগস্ট সকালবেলা মেজর হাফিজ এবং সাফায়েত জামিল যখন জিয়াউর রহমানের বাসায় যায়, ঠিক সেই সময় তার ঘুম থেকে ওঠার কথা না, কিন্তু উনি শেভ করতেছিলেন। শেভের অর্ধেকটা গাল উনি সাবান পরিষ্কার আর অর্ধেকটা সাবান ছিল। এই অবস্থায় যখন দেখা পেল তখন মনে হয় যে সারা রাত্রি কী ঘটনা ঘটেছে সেটা জিয়াউর রহমান ওকে পেয়েছিলেন। তা না হলে ডেপুটি চিফ স্টাফ হিসেবে এত ভোরে ওনার ঘুম থেকে ওঠার কথা না, কারণ উনি 8টার দিকে অফিসে যাওয়ার কথা। বঙ্গবন্ধুকে হত্যার আগে জিয়াউর রহমানের বাসায় একটি মিটিং হয়েছিল। যে মিটিংয়ে কর্নেল শৌকত, জেনারেল মঞ্জুর, কর্নেল তাহের, মঈনুল ইসলাম চৌধুরী এরা অনেকে মিটিং করেছিলেন। বঙ্গবন্ধুকে এই হত্যার নীল নকশা তারা সেদিন করেছিলেন। আমরা এইটুকু জানি যে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ, এই সারা বাংলাদেশের যে জনগণ, সেই জনগণ কিন্তু আমরা কারো হুইসেলে বা কারো নির্দেশে কিন্তু আমরা যুদ্ধে যাই নাই। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের তখন কলেজের নেতা ছিলেন ফিরোজ ভাই, আমাদের নেতা ছিলেন তুফল ভাই, আমরা কিন্তু সকলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর ডাকে। উনি যখন ডাক দিলেন স্বাধীনতার জন্য তখন আমরা ঝাঁপিয়ে পড়লাম এবং একটি ভাষণ, যেমন আপনার 1947 সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শ্রমিকদের নিয়ে আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 74 যুক্তফ্রন্টের নির্বাচন, 58 মার্শাল ল, 62 শিক্ষা কমিশন নিয়ে রিপোর্ট, 64 আপনার সাম্প্রদায়িক দাঙ্গা, 66 6 দফা, 69 গণপ্রদান, 70 নির্বাচন, 7ই মার্চের ভাষণ, 26 মার্চের স্বাধীনতা, এই সমস্ত কিছু কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু প্রত্যেকটা সিদ্ধান্ত সময় উপযোগী এবং সময় মতো দিয়েছেন। আগেও দেন নাই, পরেও দেন নাই, যখন দেওয়াই উচিত তখনই উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশই স্বাধীনতা লাভ করেছে। আমরা সেই দেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যেটা বাংলার মানুষ মেনে নিতে পারে নাই। আপনারা যদি 15ই আগস্টের কথা মনে থাকে, সেদিন সারা বাংলা স্তব্ধ ছিল, পাখিরা গান বন্ধ করেছে, গাছের পাতা পর্যন্ত নড়ে নাই, এরকম অবস্থা ছিল সেদিন বাংলাদেশে। সেই হত্যাকাণ্ড আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি নাই এবং সেদিন থেকে আমি শপথ নিয়েছিলাম, আমার ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল এবং সকলে মিলে শপথ নিয়েছিলাম যে এই অবৈধ সরকার, মুশতাক সরকার এবং জিয়াউর রহমানকে ক্ষমতা থেকে সরাতে হবে। জিয়াউর রহমানকে যেদিন অ্যারেস্ট করা হয় সেদিন আমি যেহেতু 46 ব্রিগেডের অফিসার ছিলাম, ফার্স্ট বেঙ্গলের গার্ড ছিল, সেখানে জিয়াউর রহমান এর গার্ড অধিগ্রহণ করলো আমাদের ক্যাপ্টেন হাফিজুল্লাহ। তারপরে আমি ওই বাসায় যেয়ে ওনার টেলিফোন বিচ্ছিন্ন করি এবং জিয়াউর রহমানের সাথে কথা বলে বুঝলাম যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডতে সে সরাসরি জড়িত ছিল। এবং আপনারা জানেন কর্নেল ফারুক এবং রশিদ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কিন্তু নিজেরাই বলেছে জিয়াউর রহমানের সাথে তার যোগাযোগ ছিল এবং এই যোগাযোগে আমরা পরবর্তীতে দেখেছি যে জিয়াউর রহমানকে তারা সেনাপ্রধান বানালো খুব অল্প সময়ের মধ্যে এবং জিয়াউর রহমান এই তাদের কথায় উঠতো এবং বসতো এবং জিয়াউর রহমান কখনো তাদের বিরুদ্ধে কিছু বলার সাহসও ছিল না, কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এই অবস্থায় যখন বাংলাদেশ চলছিল তখন আমি সাফায়েত জামিলের নেতৃত্বে আমাদের কর্নেল নজরুল এখানে ছিলেন, সেকেন্ড বেঙ্গলের তখন অফিসার ছিলেন, আমরা সকলে মিলে এই মুশতাক সরকারের উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করি এবং আমরা সেটা আংশিক সফল হই। সিপাহী বিপ্লবের মাধ্যমে এটা আবার পরবর্তীতে আমরা কারাগারে যাই এবং কারাগার থেকে বেরিয়ে আবার আমরা এই আওয়ামী লীগের রাজনীতিতে আসি এবং তখন আমরা দেখেছি জিয়াউর রহমানের মধ্যে যেই ধারণা পোষণ করত, জিয়াউর রহমান যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে বিদেশে চাকরি দিল, তাদেরকে ওখানে প্রমোশন দিল, দূতাবাসে চাকরি দিল এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিল। তাতে এটা প্রমাণিত তারা যেভাবে বলেছে যে তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগে জেনারেল জিয়ার সাথে তাদের যোগাযোগ ছিল, এটা কিন্তু তার পুনর্বহাল করা হয়। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন।
আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশটি যখন এমন অবস্থায় জিয়াউর রহমানের দ্বারা যখন দেশটি নিষ্পেষিত, মুক্তিযোদ্ধার জন্য অবহেলিত এবং সারা দেশের অর্থনীতির ভঙ্গুর, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরালেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের সভানেত্রীর পদে অলঙ্কৃত করলেন। সেই থেকে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তারই সুযোগ্য নেতৃত্বে বিশ্বের মানবতার সুযোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন উনি বাস্তবায়ন করে যেতে পারেন নাই, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিরন্তর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 1996 সালে প্রথমবার এবং 2009 সালে দ্বিতীয়বার সরকারের দায়িত্ব পালন করার সময় উনি 2021 সালের মধ্যে মধ্যমের দেশ এবং 2041 সালে বাংলাদেশকে উন্নত বিশ্বে উন্নত করার লক্ষ্য স্থির করেন। বঙ্গবন্ধুর মতোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে লক্ষ্য স্থির করেন, তারপরে সর্বশক্তি নিয়োগ করেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য। বঙ্গবন্ধু যেটা করেছেন সেই বিরল গুণের অধিকারী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 2014 সালে তৃতীয়বার যখন উনি ক্ষমতায় আসলেন, তখন তার রাষ্ট্রপ্রণালীর যুগ উপযোগী নেতৃত্ব, উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা, অদম্য বাংলাদেশের পতাকা আজ মহাসড়ক থেকে মহাশূন্যে বিস্তৃতি লাভ করেছে। এখন জল, স্থল, অন্তরিক্ষে উন্নয়নের 10 দিগন্তে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা বিশ্বের রোল মডেল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। ইতিমধ্যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তার সফল উন্নয়ন কৌশল এবং কার্যক্রমের স্বীকৃতি সারা বিশ্বের কাছ থেকে পেয়েছেন, যার মধ্যে নবজাতক শিশু মৃত্যুর হ্রাসে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস পুরস্কারে ভূষিত হন। স্বাস্থ্য খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার মাধ্যমে সেবা প্রদানের জন্য তিনি সাউথ অ্যাওয়ার্ড 2011 অর্জন করেন। দারিদ্র্য বিমোচনে অভাবনীয় সাফল্য এবং 2013 সালে 23শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাচিভমেন্ট ইন ফাইটিং পভার্টি পুরস্কারে ভূষিত করা হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত চ্যালেঞ্জ মোকাবেলায় দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবে ভূষিত করা হয়। 2016 সালে 21শে সেপ্টেম্বর ইউএন ওমেন মাননীয় প্রধানমন্ত্রীকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি প্রদান করে। একই অনুষ্ঠানে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম তাকে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কারে ভূষিত করেন। মাননীয় স্পিকার, নারীর অধিকার সুরক্ষা ক্ষমতায়নের ভূমিকা পালনের জন্য 2018 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিষিক্ত করা হয় গ্লোবাল ওম্যান্স লিডারশিপ পুরস্কারে। শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের অসাধারণ ভূমিকা রাখার জন্য 2018 সালে 25শে মে পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রিতে উপাধিতে ভূষিত করেন। মায়ানমারের প্রায় 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় দিয়ে উনি মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত হন লন্ডনের চ্যানেল 4-এর মাধ্যমে। মাননীয় স্পিকার, আমাদের দেশের এই সমস্ত কিছু অর্জন আরও অনেক আগেই হতো, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই অগ্রগতি আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আজকে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় ক্ষমতা অধীন, তখন ওনার সুযোগ্য নেতৃত্বে সারা পৃথিবীতে যখন বাংলাদেশের মর্যাদা শেষ করবেন। প্রধানমন্ত্রী আমাদের সেই সুনাম যেটা অর্জন করেছে সেই সুনামকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন, দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই এবং ওনার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জীবনের বিনিময় হলো মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এবং দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পিছন থেকে আমরা ভূমিকা পালন করব, যাতে করে আমাদের যে স্বপ্ন ছিল একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, সেটার জন্য আমরা বিনির্মাণ করতে পারি। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব আসম ফিরোজ পটুয়াখালী 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী
যে প্রস্তাব এনেছেন এবং তার আগে মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে ভাষণ দিয়েছেন। আজকে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সারা বিশ্বে আজকে বাংলাদেশকে চেনে জানে শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কারণে। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতেন না। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা তার 2 কন্যা ব্যতী রেখে সপরিবারে শাহাদাত বরণ করেন। শুধু ওই দিন তিনি নন, তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, বেগম মুজিব, তার সন্তান, তার ভাই, তার জীবন রক্ষার জন্য যিনি এগিয়ে এসেছিলেন কর্নেল জামিল সহ, এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সানিয়াবাদ, তার পরিবারের সদস্যবৃন্দ এবং মনি ভাই সহ তার সহধর্মিণী, তার স্ত্রী শাহাদাত বরণ করেন। তাদের রুহে মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতা যারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে হেঁটে স্বাধীনতার ত্বরান্বিত করেছেন। সেই সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মুনসির আলী এবং কামরুজ্জামান সাহেবকে। স্মরণ করি তৎকালীন যুব নেতা যারা মুজিব বাহিনীর সৃষ্টি করেছিলেন। স্মরণ করি সেই ছাত্র নেতাদেরকে যারা আন্দোলনে শরিক হয়েছিলেন সেই সময়। স্মরণ করি মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদেরকে যারা বিভিন্ন সেক্টরে বঙ্গবন্ধুর নির্দেশে আদিষ্ট হয়ে যুদ্ধ করেছেন। স্মরণ করি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। আমার মনে আছে মাননীয় স্পিকার, যদি ভুল না হয় 6 ডিসেম্বর 1971 সাল গড়ের মাঠ, লক্ষ লক্ষ লোক উপস্থিত। আমি 9 নম্বর সেক্টরের চিফ পলিটিক্যাল মোটিভেটর, বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে বক্তৃতা করতাম। আমার ইচ্ছা ছিল ওই মিটিংয়ে আমি যাব। ইন্দিরা গান্ধী বক্তৃতায় বললেন, শরণার্থীরা ফেরত যাবে, আর পাকিস্তানে নয়, স্বাধীন মুজিবের বাংলাদেশে। সেই কথাটা সেদিন আমার মনে আছে এবং কানে এখনো বাজে মাননীয় স্পিকার। আমি তাকে স্মরণ করি, প্রয়াত ইন্দিরা গান্ধী এবং তার সরকার এবং জনগণকে যারা আমাদেরকে সাহায্য দিয়েছেন, 1 কোটি লোককে সাহায্য করেছেন, খাওয়া দিয়েছেন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। সেই শত্রু মোকাবেলার জন্যই আমরা সেদিন অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম এবং অস্ত্র হাতে তুলে নিয়ে আমি ছাত্র। আমি 9 নম্বর সেক্টরে যখন বিভিন্ন ক্যাম্পে থুবা, আমলানি, পিপা, বেকুন্দা বিভিন্ন ক্যাম্পে আমি যখন বক্তৃতা করি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু সম্পর্কে যখন কথাগুলো বলতাম, আমি দেখেছি এদেশের সাধারণ সন্তানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কৃষক শ্রমিকের সন্তানরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমরা যারা বড় লোক ছিলাম ওই সময় অনেকে কিন্তু সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু সাধারণ মানুষের নেতৃত্বে জনযুদ্ধে এটা হয়েছে। সেনাবাহিনীর মুষ্টিমেয় সদস্য ছিল, পুলিশ বাহিনীর সামান্য সদস্য ছিল, কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা যারা ছিল তারা ছিল এদেশের মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে ছাত্র, যুবক এবং কৃষকের সন্তান। তাদের নেতৃত্বেই আজকে এই বাংলাদেশ মাননীয় স্পিকার। এদেরকেও আমি অবশ্যই স্মরণ করি এবং 30 লক্ষ লোক যারা রক্ত দিয়েছে, এরাও এই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর সাথে আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় নেতা আমির হোসেন আমু ভাই এমপি সাহেব এখানে বসা আছেন। বরিশালে যখন বঙ্গবন্ধু যেতেন, তার সাথে আমরা বিভিন্ন জায়গায় মঠবাড়িয়া, পিরোজপুর, ভান্ডারিয়া, কাউখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা বিভিন্ন জায়গায় গিয়েছি মাননীয় স্পিকার। বঙ্গবন্ধু বিরাট এক হৃদয়ের ব্যক্তি ছিলেন মাননীয় স্পিকার। বঙ্গবন্ধু কোনো এক সময় 10ই এপ্রিল 1970 সাল তিনি মঠবাড়িয়াতে গেছেন। আমু সাহেব সেদিনকে ছিলেন, আমাদের মাননীয় সংসদের তোফায়েল আহমদ সাহেব ছিলেন, এখানে কাজী ফিরোজ রশিদ সাহেব, ইনিও সেদিন ঢাকা থেকে বঙ্গবন্ধুর সাথে ছিলেন এবং সেখানে ফয়জুল হক সাহেবও সেই লঞ্চে ছিলেন। সেখানে পিরোজপুরে 10ই এপ্রিল, 11 এপ্রিল পিরোজপুরে বঙ্গবন্ধু বক্তব্য রাখেন। ওই দিনই প্রোগ্রাম হয়, তিনি আমার নির্বাচনী এলাকা, এখন যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি, সেই নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু যাবেন। এবং বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন আমার চাচা ইসরায়েল সাহেব। তিনি বললেন, ইসরায়েল ভাই কেমন আছে? আমি বললাম যে নেতা ভালো আছে। বলে, তোমার এলাকায় যাব, কত তারিখে যাব এখন বলতে পারি না, তবে তোমার জানাবো। তিনি গেলেন 18ই জুলাই 1970 সাল। 12ই নভেম্বর বন্যা হলো, আবারও তিনি গেলেন কালাইয়া, অর্থাৎ 2 বার তিনি কালাইয়াতে গিয়েছিলেন, আমার সেই প্রিয় মাতৃভূমি, সেই জন্মভূমি। মাননীয় স্পিকার,
শুধু বঙ্গবন্ধু নয়, শেরে বাংলাকে ফজলুল হক সাহেব গিয়েছিলেন, আমার বাবার বন্ধু ছিলেন, তার ভাইগনা। সেই সুবাদে শেরে বাংলাকে ফজলুল হক আমাদের বাড়িতে গিয়েছিলেন, নেত্রীও আমাদের ওখানে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি একটি রাজনৈতিক পরিবারের সদস্য। আমার বাবা জেলা বোর্ডের মেম্বার ছিলেন 2 বার, ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে। আমি সেই পরিবার থেকে 70 সালে নির্বাচনে বঙ্গবন্ধু যখন জয়লাভ করলেন, বঙ্গবন্ধু জয়লাভ করার পরে বঙ্গবন্ধু 7ই মার্চ 70-এর 25 মার্চ থেকে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু সরকার, বঙ্গবন্ধু যা বলতেন তাই হতো। সেই সময় আমাদের মনে আছে 26 মার্চ বরিশাল, যখন আমরা বরিশালে ছিলাম তখন 1 মাস বরিশাল মুক্ত ছিল। এই আমাদের আব্দুর রহসানি আবার সাহেব, মহিউদ্দিন সাহেব, আমির হোসেন আমু ভাই, ডিসি এসপি এদেরকে নিয়ে সরকার গঠন করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার বরিশালে। সেই সরকার যারা পরিচালনা করতেন, ডিসি সাহেবও সেখানে ছিলেন। সেখানে আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিতাম এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা অস্ত্র দিতাম। আমি সেই সময় একজন পলিটিক্যাল মোটিভেটর নয়, সেখানে আমি ছিলাম। মাননীয় স্পিকার, আমি এই মলোটভ ককটেল বানাবার দায়িত্ব দেওয়া হয়েছিল আমার উপর। আমি তখন বিএম কলেজের ভিপি, ছাত্রদেরকে নিয়ে, বিএম কলেজের শিক্ষকদের নিয়ে আমরা বিভিন্ন সময় এই কাজটি করেছি। মাননীয় স্পিকার, 25 তারিখে যখন বরিশালে আসলো, আমরা 27 তারিখে ভারতে গেলাম। 1 মে ভারত থেকে, 6 মে আমরা ভারত থেকে রওনা করলাম 2টি লঞ্চ বোঝাই অস্ত্র নিয়ে। সেই লঞ্চ দুটোকে এম্বুশ করলো 2টি গানবোট। আমরা 19 জন লোক, সেখানে প্রায় 60 জন লোক ছিলাম। মেজর জলিল, তৎকালীন MNA, MP, আর্মির লোক, আমরা যুবক অনেকেই ছিলাম। সেখানে আমাদের যখন লঞ্চটা এম্বুশ করলো, সেই কয়রা ইউনিয়নে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, পাইকগাছা মানে সাতক্ষীরা উপজেলায়। সেই জায়গায় আমরা ধরা পড়লাম এবং কাশেম চেয়ারম্যান বাড়িতে আমাদের 2 দিন আটকায় রাখলো। সেখান থেকে 2 দিন পরে আমাদের 19 জনের মধ্যে থেকে 17 জনকে গানবোটে তুলে নিল। 2 জন বোট থেকে লাফিয়ে পরে আত্মরক্ষা করলাম, তার মধ্যে আমি একজন। মাননীয় স্পিকার, সেই স্মৃতি এখনও মনে পড়ে, শিহরে ওঠে। সেই যোদ্ধা হিসেবে আজকে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার এই 50 বছরে আমি যে বক্তব্য দিতে পেরেছি, এইটাকে আমি নিজেকে ধন্য মনে করি। মনে পড়ে বারবার বঙ্গবন্ধুর কথা। মাননীয় স্পিকার, সময় যেহেতু একদম নেই, আপনার কাছে 1 মিনিট সময়, 2 মিনিট সময় নিতে চাই। বঙ্গবন্ধুর কথা মনে পড়ে। বঙ্গবন্ধু যখন 1975 সালের আগস্ট মাসে শাহাদাত বরণ করলেন, তখন বিশ্বের নেতৃবৃন্দরা যার সম্পর্কে যে কথাগুলো বললেন, কি বললেন? বঙ্গবন্ধুর মৃত্যুর খবর শুনে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়াসিন আরাফাত বললেন, 2 মিনিট মাননীয় সদস্য, ছিলেন মুজিবের চরিত্র। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি আপনাকে এতটুকু বলি, বঙ্গবন্ধু হত্যার পরে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন সেদিন শোক দিবস পালন করেন। এমনকি বাংলাদেশের রাষ্ট্রদূত জেকে মোস্তফাকে সেদিন ইরাক থেকে বের করে দেন এবং সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ, তাই তিনি অমর। কাজে আজকে অনেক বরেণ্য নেতৃবৃন্দ তার সম্পর্কে অনেক কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমি শুধু এত কথাই বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে নিয়ে গেছেন, মাননীয় স্পিকার, আমি যদি এতটুকু বলতে চাই যে আজকে বাংলাদেশটাকে এই স্বাধীনতার পরের কি উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের গড় আয়ু আজকে 47 থেকে 72। উৎপাদিত পণ্য যেমন পোশাক, সিমেন্ট, ঔষধ, ফুল, সবজি সহ অনেক অনেক পণ্য বিদেশে আজকে রপ্তানি হয়। আজকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য যেখানে 2505 কোটি টাকা ছিল, সেখানে আজকে 1,07,614 কোটি টাকা দেওয়া হয়েছে। মানে স্পিকার, রিজার্ভ ছিল কোনো এক সময় $744 বিলিয়ন, আজকে $48,000 বিলিয়ন আজকে আমাদের রিজার্ভ। মানে স্পিকার, আজকে আমাদের বাজেট ছিল কোনো এক সময় 61,000, আজকে আমাদের বাজেট 6,03,681 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমি মনে করি এগুলা সম্ভব হয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। মাননীয় স্পিকার, আমি শুধু 1 মিনিট সময় নিয়ে বলবো, এই 50 বছরে যদি আমরা ভাগ করি, 5টা ভাগে ভাগ করা যায়। 1972 থেকে 75 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, বঙ্গবন্ধু সেই সময় 134টি মাননীয় সদস্য 1 মিনিট শেষ করবে। দ্বিতীয়বার যদি বলেন 75 সালের পরে 96 পর্যন্ত যারা ছিলেন,
তারা পাকিস্তানের ভাবধারায় দেশটাকে গঠন করার চেষ্টা করেছিলেন। 96 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, তখন আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা এবং এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং সেই চেষ্টা তিনি সফল অর্জন করেছিলেন। কিন্তু 2001-এ চক্রান্তের মাধ্যমে আবার ক্ষমতাচ্যুত হলো আওয়ামী লীগ এবং যারা ক্ষমতা আসলো এই পাকিস্তানের ভাবধারা তারা ক্ষমতা নিয়ে আবার এটাকে মিনি পাকিস্তান বানাবার চেষ্টা করলেন। মাননীয় স্পিকার, 2009 থেকে 2021 এই 13 বছরে বাংলাদেশ আজকে বিশ্বে একটি রোল মডেল। যেই বাংলাদেশকে বলা হতো দরিদ্র দেশ, সেই আজকে দেশ ইনশাআল্লাহ দরিদ্র নয়। আজকে বাংলাদেশ বিশ্বে মানচিত্রে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে উত্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে সময় সংক্ষেপ, সেই কারণে আমার বক্তব্য শেষ করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম দিনাজপুর 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় লাভ, স্বাধীনতা যুদ্ধের বিজয় লাভ। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আনীত 147 বিধিতে আওতায় সাধারণ প্রস্তাব আলোচনায় অংশগ্রহণের সুযোগ দানের জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকে এই প্রস্তাব উত্থাপন করার জন্যে এবং আমি এই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জন, আমাদের বিজয় অর্জন, সেই স্বাধীনতার অমর কাব্যের কবি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আরও শ্রদ্ধা জানাতে চাই বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যিনি মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছিলেন, উৎসাহিত করেছিলেন, মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে ছিলেন। সেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আমার জীবনের ব্যর্থতা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে 3 বার এই জাতীয় সংসদে মনোনয়ন দিয়েছেন এবং দিনাজপুরের মানুষ আমাকে নির্বাচিত করেছেন, 2 বার হুইপ নির্বাচিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হতে পারি নাই, আমি মুক্তিযুদ্ধ করিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি নিয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আজকে এখানে বক্তব্য স্থাপন করছি। আমার বাবা প্রয়াত জননেতা এম আব্দুর রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 1971-এর মহান মুক্তিযুদ্ধে 17ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য গোটা বাংলাদেশকে 11টি সেক্টরে, বেসামরিক সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই 11টি বেসামরিক সেক্টরের একটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পশ্চিমাঞ্চলীয় জোন 1-এর চেয়ারম্যান হিসাবে যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন শরণার্থীরা। ইয়ুথ ক্যাম্প, মুক্তিযুদ্ধ সংগঠিত করা, নেতৃত্ব দেওয়া, অস্ত্র সংগ্রহ করা, অর্থদান করা, সেই কাজে নিরত ছিলেন। আমি আমার সেই প্রয়াত পিতাকে গভীর শ্রদ্ধা ভরে আজকের এই বক্তব্যের শুরুতেই স্মরণ করছি। আমি স্মরণ করতে চাই 71-এর রণাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যারা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতার মুক্তির মঞ্চে উজ্জীবিত হয়ে মুক্তি সংগ্রাম করেছিল, তাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের 30 লক্ষ শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই 2,69,000 মা বোন যাদের রক্ত আর
অশ্রুর বিনিময়ে আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, সে ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং ২,৬৯,০০০ বীরাঙ্গনা মা বোন, যাদের রক্ত আর অশ্রু বিনিময়ে আমাদের লাল সবুজ রক্তাক্ত জাতীয় পতাকা, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতের সরকার এবং জনগণকে, এবং যারা সোভিয়েত ইউনিয়ন সহ যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, সমর্থন জুগিয়েছিল, আন্তর্জাতিক বিশ্বে এই জনমত তৈরি করেছিল, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই যে সমস্ত মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার উপর এই বক্তব্য রাখা এই 5 মিনিটে আমার পক্ষে খুব কঠিন ব্যাপার। তারপরও আমাকে সুযোগ দিয়েছেন, এ কারণে আমি অভিনন্দন জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হাজার বছরের সংগ্রাম লড়াই ইতিহাস। এই সংগ্রাম এবং লড়াইকে সংক্ষিপ্ত ভাবে আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ বর্ণনা করেছেন। আমি তার কবিতার সেই বর্ণমালার মধ্য দিয়ে আমি আমার মুক্তিযুদ্ধের মুক্তি সংগ্রামের সেই ইতিহাসের গৌরবোজ্জ্বল দিনগুলির কথা বলতে চাই। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝড়কে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কেরোতে কবির বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু মুজিবের ডাকে সাড়া দিয়ে 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। 52, 62, 66, 69-এর অগ্নিঝরা দিনগুলির মধ্য দিয়ে 1 মিনিট। জি, আমরা পেয়েছি আমাদের এই প্রিয় স্বাধীনতা। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজকে আমরা এই জাতীয় সংসদের সদস্য হিসাবে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছিল বলেই বাংলার কৃষকের সন্তান আজকে সচিবালয়ের সর্বোচ্চ পদে এসেছে। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে বলেই বাংলার শ্রমিকের সন্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদে এসেছে। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে বলেই বাঙালির সন্তান শিল্প, কল কারখানা, ব্যাংক, বিমার মালিক হয়েছে। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে বলেই মেজর জিয়া মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে। সেই হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতা, একজন দণ্ডিত অপরাধী, এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা নিশ্চয়ই মনে আছে, কোনো অপরাধ ছাড়াই আমাদের কারাগারে 4 জাতীয় নেতাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ইতিহাস, বর্বরতার ইতিহাস জাতি জানে। খুনি জিয়াউর রহমান একজন কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় খুনি। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু ও পরিবারকে হত্যা করেছেন। পরবর্তীতে খুনিদের এই সংসদে এমপি বানিয়েছেন। বিদেশি দূতাবাসের চাকরি দিয়ে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। সংবিধানকে ক্ষত বিক্ষত করেছেন। ইনডেমনিটি অ্যাক্ট জারি করে খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান কোকো মৃত্যুবরণ করে, 2 মিনিট মাননীয় হুইপ, শেষ করবেন 2 মিনিট। কিন্তু তার বাসায় ঢুকতে দেওয়া হয় নাই। আজকে তারা
মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে আজকে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের এই বাংলাদেশে মন্ত্রী বানানো হয়েছে। 30 লক্ষ শরীরে রক্তরঞ্জিত লাল সবুজ রক্তাক্ত জাতীয় পতাকাকে কলঙ্কিত করেছিল খালেদা জিয়া, জিয়াউর রহমান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হয়নি, 32 নম্বরের বাসভবনে যেতে দেওয়া হয়নি, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে তার কন্যাদের শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যদের দোয়া পর্যন্ত করতে দেওয়া হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্টে হাওয়া ভবনের বৈঠক করে তারেক জিয়া, খালেদা জিয়ার নির্দেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করা হয়। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। সেদিন আইবি রহমান সহ 24 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, বিএনপি জামাত জোট সরকারের আমলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের একজন বিরোধী দলের নেত্রী, যিনি বক্তৃতা দিয়েই জেনারেল জাঞ্জুয়ার মতো পালিয়ে গেছেন, সেই মিসেস রুবিন ফারহানা, মাননীয় সংসদ সদস্য, উনি বক্তব্যে বলেছেন বাংলাদেশ নাকি আজকে উন্নয়নের নরক। আজকে যদি উন্নয়নের নরক হয়, আমি জিজ্ঞাসা করি এই শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে, এবং আপনার বাসাও নিশ্চয়ই শীতাতাপ নিয়ন্ত্রিত, আপনার চলাফেরা, আচার আচরণ তো দেখে মনে হয় না কোরআন শরীফে নরকের যে তুলনা দেওয়া আছে, আপনার চলাফেরা দেখে মনে হয় না আপনি নরকে বাস করছেন। আপনি সকল উন্নয়ন সুযোগ সুবিধা ভোগ করছেন, অথচ বাংলাদেশকে বলছেন আজকে নাকি উন্নয়নের নরক। আজকে বাংলাদেশ অর্থনীতির সকল সূচকে এই স্বাধীনতার 50 বছরে 2 মিনিট শেষ করবেন। উন্নয়নের রোল মডেল। মাননীয় হুইপ 2 মিনিট, আপনি শেষ করবেন। উনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে বলি, রুমিন ফারহানা মাননীয় সংসদ সদস্য, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে লন্ডনে বার-এট ল করেছেন, ব্যারিস্টার পাশ করেছেন, এটাকে অস্বীকার করতে পারেন না। আজকে বলেছেন উন্নয়নের বিষে লাল বাংলাদেশ। যদি উন্নয়নের বিষে বাংলাদেশ লাল কিভাবে হয় আমি জানি না। আসলে কেউ যদি লাল পানি খায় তার চেহারা লাল হয়। উন্নয়নের বিষয়ে বাংলাদেশ লাল হয় না। পদ্মা সেতু লাল হয় নাই, রূপপুর পারমাণবিক কেন্দ্র লাল হয় নাই, মেট্রো রেল লাল হয় নাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাল হয় নাই, আজকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে লাল হয় নাই। আজকে বাংলাদেশের মানুষ উন্নয়নের অগ্রগতির দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বিস্ময়। আজকে গোটা বিশ্ব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কে অনুসরণ করে আজকে উনি অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছে। আসুন আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সবাই প্রত্যয় ব্যক্ত করি বঙ্গবন্ধুর স্বপ্নের সেই প্রিয় বাংলাদেশ, সেই আমাদের শহীদদের রক্তের সেই বাংলাদেশ গড়ার জন্য আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেই কাতারে আমরা সামিল হই। আমরা সবাই এগিয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক, তার পরিবারকে দীর্ঘায়ু দান করুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব আফম রুহুল হক সাতক্ষীরা 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় আমাকে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 147 বিধির আওতায় প্রস্তাব সাধারণের উপরে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাবকে আমি সম্পূর্ণ সমর্থন করি এবং এই আলোচনায় আমি যে অংশগ্রহণ করতে পেরেছি আমি মনে করি আমরা এখানে যারা আছি তারা অত্যন্ত সৌভাগ্যবান। স্বাধীনতার 50 বর্ষ পূর্তিতে সুবর্ণ জয়ন্তীর উপরে এই আলোচনা। আমি মনে করি বঙ্গবন্ধুর কথা বলতে গেলে কয়েক মিনিটের মধ্যে বলা সম্ভব নয়। বিশেষ করে এক সামান্য ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে আমাকে তার কাজের উপরে সমস্ত মানুষকে জানানোর আমরা সবাই চেষ্টা করছি।
আমি মনে করি মুজিব মানে একটি বাংলা ভাষা, মুজিব মানে আমাদের পতাকা, মুজিব মানে আমাদের দেশ, মুজিব মানে আমাদের জাতি। আমি মনে করি বঙ্গবন্ধু অত্যন্ত লাকি এই কারণে ছিলেন যে তিনি শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি। তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের জন্য কাজ করেছিলেন, সেই স্বপ্নের জন্য জেল কেটেছেন, সেই স্বপ্নের জন্য কষ্ট করেছেন এবং সেই স্বপ্ন সার্থক করে তিনি বাংলাদেশকে স্বাধীন করে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সবাই কথা বলবার সৌভাগ্যবান হয়েছে। আমি মনে করি এরকম খুব কম নেতাই বিশ্বে নেতৃত্ব দিতে পেরেছে যারা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে সফল করতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্যে, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সাধারণ মানুষের যাতে চিকিৎসা পায়, খেয়ে পরে বাঁচতে পারে, যেন তারা কাজ করে যেতে পারে। আমি মনে করি আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশের হাল ধরে আজকে সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের খাওয়া পড়া, তাদের লেখাপড়া, তাদের বিদ্যুৎ, তাদের রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে আমরা কাজ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করবার যে প্রক্রিয়া চালিয়ে যেতে পারছি, সেজন্য আমরা মনে করি আমরা সকলেই সৌভাগ্যবান। বঙ্গবন্ধু কৃষির কথা চিন্তা করেছেন, বঙ্গবন্ধু গ্যাসের কথা চিন্তা করেছেন, সেদিকে জাতীয়করণ করেছেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন, শিক্ষকদের জাতীয়করণ করেছেন, চিকিৎসকদের কথা চিন্তা করেছিলেন, সেকেন্ড গ্রেড থেকে প্রথম গ্রেডে নিয়ে এসেছেন। তিনি চিন্তা করেছিলেন যে সেই চিকিৎসা ব্যবস্থা একেবারে গ্রামীণ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র 10 বেড়ে তৈরি করেছিলেন এবং ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিলেন সেটিও তার কথা। তিনি চিন্তাই করেছিলেন সে সময় যে গ্রামীণ পর্যায়ে একটি রকম ক্লিনিক তৈরি করা এবং তারই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক আজকে গ্রামে গঞ্জে প্রতিটি 6000 মানুষের জন্য রয়ে গেছে। আমরা মনে করি এটি একটি অবিস্মরণীয় কাজ। আমাদের মনে আছে নিশ্চয়ই ব্যান কি মুন যখন এখানে এই কমিউনিটি ক্লিনিক দেখতে এসেছিলেন সিলেটে, তাকে সেখানে নিয়ে যখন আমি যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখান থেকে ফিরে যেয়ে তিনি বিদেশে যেয়ে বলেছিলেন যদি বাংলাদেশ যদি উন্নতি দেখতে চাও যে স্বল্প আয়ে স্বল্প ব্যয়ে কী করে স্বাস্থ্য ব্যবস্থা করতে হয় তাহলে বাংলাদেশে যাও। আমার মনে হয় এর চাইতে বড় কথা হতে পারে না। এই স্বপ্ন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এবং 1996 সালে যে কমিউনিটি ক্লিনিকগুলো করা হয়েছিল পরবর্তী পর্যায়ে তারা বন্ধ করে দিয়েছিল। জননেত্রী শেখ হাসিনা আমার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্বের কিছু অংশ আমি পালন করতে পেরেছিলাম বলে আমি মনে করি নিজে সৌভাগ্যবান। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নয়ন আজকে দেখছেন, আমাদের ছিল উন্নয়নের যে ব্যবস্থাপনা সেটি সেই কমিউনিটি ক্লিনিক থেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে আজকে আমাদের নিউরো সায়েন্স সেন্টার, শেখ হাসিনা বার্নস ইউনিট, আমাদের অর্থোপেডিক সেন্টার সহ প্রত্যেকটি জায়গায় মেডিকেল কলেজ সহ সমস্ত কেন্দ্রগুলোকে আমাদের উন্নত ব্যবস্থাপনার মধ্যে হয়েছে। আজকে আমরা মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নয়ন সে সবই মাননীয় প্রধানমন্ত্রীর স্বচক্ষে এবং নিজে দেখেছেন বলে করেছেন বলে আমরা তাকে করতে পেরেছি। আমরা স্পেশালাইজড হসপিটালগুলোকে সুন্দর করে কাজ করতে পেরেছি। অতি সম্প্রতি আপনারা দেখুন যে করোনায় বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কীভাবে মোকাবেলা করেছে এবং আমি একেবারেই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে যদি এটিকে সঞ্চালন না করতেন তাহলে করোনার পরিস্থিতি আজকে এখানে আসতো না। আজকে করোনার যে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, অতি সম্প্রতিই আমরা এই ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করতে যাব এবং পারবো। এটিও মাননীয় প্রধানমন্ত্রীর কাজ এবং তিনি সেই দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন বলেই আজকে কিন্তু আমরা এই করোনাকে মোকাবেলা করতে পেরেছি। আমরা জানি প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে আমাদের যে করোনা আসবে সেই করোনার যে আমাদের অক্সিজেন সংকট হবে সেই অক্সিজেনের বোধহয় আমরা মোকাবেলা করতে পারবো না, কিন্তু তখনই তিনি সেই অক্সিজেনগুলো আমাদের যে বিভিন্ন সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে অক্সিজেন ছিলেন সেই অক্সিজেনকে সাধারণভাবে এনে আমাদের হাসপাতালে সাপ্লাই করে আমাদের অক্সিজেন সাপ্লাইকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছিলেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নয়ন সেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখাশোনা করছেন আমি মনে করি এটি আমাদের সৌভাগ্য যে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নয়ন করতে পারবো। আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে এই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশের সমস্ত জায়গায় এগুলো আছে, মেডিকেল কলেজ সহ এইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, একটু পরিবর্তন করে এর ম্যানেজমেন্টকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর বেশ অনেক উন্নত স্বাস্থ্য ব্যবস্থার মতন হবে। আমরা মনে করি যে আমরা সৌভাগ্যবান
যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে দেশ পরিচালনা করে আজ দেশে বিশ্ব দরবারে তুলে এনে বিশ্ব নেতৃত্বের স্থানে শুধু নিজেকে নয় বাংলাদেশকে নিয়ে গেছেন। বাংলাদেশ গরিব দেশকে মধ্যম পরিণত হয়েছে। নিশ্চয়ই আরও আমরা তাকে চাই শতায়ু হয়ে বাংলাদেশকে তিনি আরও 30 বছর 40 বছর ধরে দেশ চালিয়ে আমাদের দেশকে একেবারে উন্নত দেশ করে আমাদের এখান থেকে চলে যেতে পারেন। আমি মনে করি আমরা তার সাথে কাজ করছি এবং তার সাথে কাজ করব। বঙ্গবন্ধু কন্যা বলে শুধু নয়, তিনি তার যে দূরদর্শিতা প্রত্যেকটি ক্ষেত্রে আমাকে সকল সময় মুগ্ধ করে যে তিনি আগে থেকে চিন্তা করে কাজ করে দেশ পরিচালনা করতে পারেন। আমি সময় নেব না মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার আমার সময় দিয়েছেন বলে আমি মনে করি আমি সৌভাগ্যবান যে এমন একটি সময়ে জাতির একটি অত্যন্ত সুন্দর সময়ে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমার দেশের মানুষ আমাকে যেখানে পাঠিয়েছেন সেজন্য বঙ্গবন্ধুর উপরে দুই একটি কথা বলতে পারলাম। আমি মনে করি নিজে সৌভাগ্যবান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের দীর্ঘজীবী হোক, জয়তু শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি চাঁদপুর 3কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা সংসদ নেতা কর্তৃক কার্যপ্রণালী বিধির 147 বিধিতে আনীত সাধারণ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আন্তরিক ধন্যবাদ। আমি স্বাধীন বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে এ প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করে কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের প্রতি, বঙ্গমাতার প্রতি, যিনি বঙ্গবন্ধুর নিরন্তর সাহস আর অনুপ্রেরণার উৎস ছিলেন, জাতীয় 4 নেতার প্রতি, মুক্তিযুদ্ধের সকল সংগঠকের প্রতি, সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি, মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়ানো ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি, তাঁর সরকারের প্রতি, ভারতের সেনাবাহিনী যারা বাংলার দামাল ছেলেরা আমাদের মুক্তি বাহিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে রক্ত দিয়েছে আমাদের স্বাধীনতার জন্যে, তাদের প্রতি, ভারতের বন্ধুপ্রতিম জনগণের প্রতি যারা আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, বিশ্বের অন্যান্য বহু দেশের সরকার, তাদের মানবতাবাদী নেতৃবৃন্দ, শান্তিকামী জনগণের প্রতি, আমাদের প্রবাসী বাঙালিদের প্রতি যারা প্রবাসী স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছিলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বহু সাহসী সাংবাদিকের প্রতি যারা পাকিস্তানি গণহত্যা এবং বাংলাদেশে মানুষের দুঃসহ দুর্দশা এবং একই সঙ্গে আমাদের বীরত্ব গাঁথা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। গভীর শ্রদ্ধায় স্মরণ করি 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে। স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় যাদের পবিত্র রক্তের সোপান বেয়ে বাঙালির স্বাধীনতা অর্জন, তাঁদের সেই সকল শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। বাংলার জনগণকে কৃতজ্ঞতা জানাই, তারা শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দেশকে সোনার বাংলায় রূপান্তরের সুযোগ দিয়েছেন। স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে মনে পড়ে পিতা মুজিবের বজ্রকণ্ঠের প্রচণ্ড আত্মবিশ্বাসী প্রত্যয়, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। 7 মার্চের সেই অবিস্মরণীয় বক্তৃতার মঞ্চে তিনি দাঁড়িয়েছিলেন 23 বছরের পাকিস্তানের নিরন্তর সংগ্রাম আর বিশাল ত্যাগ তিতিক্ষার পাড়ি দিয়ে। স্বাধীন দেশে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে ঘটেছিল অভূতপূর্ব অর্জন। শত ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে একটি অবহেলিত প্রদেশ থেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আইনি এবং প্রশাসনিক কাঠামো তৈরি, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, সোনার বাংলা গড়ার সকল ভিত্তি রচনা করেছিলেন তিনি। তারপর তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। দেশকে পুনরায় পাকিস্তানিকরণের ইতিহাস বিকৃতির চলেছিল মহোৎসব। বঙ্গবন্ধু জয় বাংলা, 7 মার্চের ভাষণ সব হয়েছিল নির্বাসিত। মুক্তিযুদ্ধের চেতনা হয়েছিল ভুলুণ্ঠিত। সে অন্ধকার সময় নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা আজ সুবর্ণ জয়ন্তী পালন করছি। বঙ্গবন্ধু কন্যার 4 মেয়াদে এবং একাদিক্রমে এবারের 3 মেয়াদে এ পর্যন্ত 18 বছরে বাঙালি দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে পিতা মুজিবের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। বঙ্গবন্ধুর আত্মজা, তাঁর রক্ত ও আদর্শের উত্তরাধিকার শেখ হাসিনা যখন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিশ্ব মোড়লের রক্ত চক্ষুকে উপেক্ষা করে
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করেন বাঙালির আত্মবিশ্বাসের আর মর্যাদার প্রতীক হিসেবে, তখন মনে পড়ে যায় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, পায়রা বন্দর তৈরি হয়, শতভাগ বিদ্যুতায়ন হয়, গর্ব ভরে বুকের ভেতর বেজে ওঠে কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়, বঙ্গবন্ধু হত্যা সহ সকল হত্যার বিচার হয়, একে একে অপসারিত হয় স্বাধীনতা বিরোধীদের রেখে যাওয়া অতীতের সব জঞ্জাল, জঙ্গি দমনে অর্জিত হয় সাফল্য, আইনের শাসনের সাহস নিয়ে মাথা উঁচু করে বলতে পারি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন অতীতের হত্যা, কু, ষড়যন্ত্র, মানবতার অবমাননা, নাশকতা, অগ্নিসংযোগ, নগ্ন সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়িয়ে দেখি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী মানুষের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ, তখন বুকের মাঝে অভয় বাজে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। যখন বিপন্ন মানবতার পাশে দাঁড়ান মানবতার মা শেখ হাসিনা, তখন জানি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। স্বল্পোন্নত দেশ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের ক্রমাগত দুর্যোগের, দেশি বিদেশি ষড়যন্ত্রের সাহসী মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্জন করেছিলাম সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা। তার ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনেও শেখ হাসিনার সুযোগ্য, সাহসী, দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। আমরা আজ সামিল হয়েছি উন্নয়নশীল দেশের কাতারে। গতকাল জাতিসংঘে গৃহীত প্রস্তাবে আমাদের এই অগ্রযাত্রা আরও সুগম হবে। জয়তু শেখ হাসিনা। পিতার দেখানো পথে কন্যার নিরন্তর পথ চলা কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আন্তর্জাতিক আইনের আওতায় শান্তিপূর্ণভাবে যখন আমরা নিশ্চিত করি সমুদ্রে আমাদের অধিকার, স্থল সীমান্ত যখন চূড়ান্ত হয়, বিনিময় হয় শান্তিপূর্ণভাবে ছিটমহল, যখন ভাবি পানি চুক্তি কিংবা পার্বত্য শান্তি চুক্তির কথা, তখন বুকের মধ্যে সাগরের উত্তাল ঢেউয়ের মতো আমাদেরকে জানিয়ে দেয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে, পরিবেশ সুরক্ষায়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে, অর্থনৈতিক, সামাজিক সকল সূচকে আমাদের ক্রমাগত অর্জন পেছনে ফেলে দেয় সকল প্রতিবেশীকে, করোনাকালেও করোনা মোকাবেলায় এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রবৃদ্ধি থাকে অব্যাহত, তখন সে অগ্রযাত্রা আমাদেরকে নিশ্চিতভাবেই জানিয়ে দেয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন তরুণদের বিজ্ঞানে, প্রযুক্তিতে দক্ষ, যোগ্য, সুনাগরিক, বিশ্ব নাগরিক করে গড়ে তুলবার কাজ শুরু হয় নব উদ্যমে, ডিজিটাল বাংলাদেশের পথ ধরে তৈরি হয় চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবার জন্যে আমাদের প্রচেষ্টা, তখন মস্তিষ্কের সকল তন্ত্রীতে অনুরণিত হয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। যখন বৈশ্বিক উষ্ণায়নের অভিঘাত মোকাবেলায়, দুর্যোগ ব্যবস্থাপনায়, শান্তি রক্ষায় বাংলাদেশ বিশ্বে বারবার নন্দিত হয়, তখন এসব অর্জনে প্রতিধ্বনিত হয় সেই বজ্রকণ্ঠের উচ্চারণ কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। বই উৎসবে, শিশু কিশোরের হাসির উচ্ছলতায়, অভিবাসী শ্রমজীবী ভাই বোনের সাফল্যে, কৃষিতে উদ্ভাবনে, বাম্পার ফলনে কৃষকের তৃপ্তির হাসিতে বারবার নিশ্চিত হয় কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধু মুজিবের নাম ভুলিয়ে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরেরা। ইতিহাসের সত্যকে সাময়িকভাবে হয়তো বিকৃত করা যায়, অবদমিত করে রাখা যায় কিছুদিন, কিন্তু সত্যের জয় অনিবার্য। তাই বঙ্গবন্ধু মুজিবের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ আজ বিশ্ব দালিলিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত একমাত্র ভাষণ হিসেবে, বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিতা মুজিবের জন্ম শতবর্ষ, মুজিব বর্ষ পালিত হয়েছে বিশ্বব্যাপী। বিশ্ব নেতারা হিমালয় সম এ নেতাকে যেসব অভিধায় অভিষিক্ত করেছিলেন স্বাধীনতা অর্জনের পর, জন্মশতবর্ষে আবার তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে বিশ্বব্যাপী। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ অন ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন ও প্রদান বিশ্বব্যাপী এ মহান নেতার অবদানের স্বীকৃতি। আজ পিতা মুজিবের বিশ্বে এ সকল সম্মাননা স্বীকৃতিতে আমরা উজ্জীবিত হই, আবার অনুধাবন করি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শেখ হাসিনা
তিনি বুলেট, বোমা, গ্রেনেডকে উপেক্ষা করে জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে পিতার আদর্শে এগিয়ে চলেছেন সোনার বাংলা বিনির্মাণে। যখন বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে অনুসরণ করে তাঁর দেখানো পথেই রচিত হয় ভবিষ্যতের সব রূপকল্প, 2041-এর রূপকল্প, 2100 সালের বদ্বীপ পরিকল্পনা, তখন প্রচণ্ড আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে বলতে পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আমাদের যেতে হবে আরও বহুদূর। সামনে যত ঝড়ঝঞ্ঝাই আসুক, সমুদ্র হোক যতই উত্তাল, আছেন স্থির অবিচল বাতিঘর হিসেবে শেখ হাসিনা। আর প্রাণের মাঝে সে চিরন্তন অভয় বাণী, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, অগ্নি সন্ত্রাসী, নাশকতাকারী অপরাজনীতির সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলার মানুষ স্বাধীনতাকে, তার মূল্যবোধকে, চেতনাকে সমুন্নত রাখবে, দেশকে এগিয়ে নেবে বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে। সে সাহসী পথ চলায় পিতা মুজিব সেদিন ছিলেন, আজও আছেন, থাকবেন চিরদিন। স্বাধীনতার মহান স্থপতি, বাংলা আর বাঙালির সকল অর্জনে অনুপ্রেরণার অনন্ত উৎস হিসেবে অভিবাদন পিতা মুজিবকে, অভিবাদন তার আত্মজা বিশ্বনেতা শেখ হাসিনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ, সিলেট ৬-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ৬ মিনিট। মাননীয় স্পিকার, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক হচ্ছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন, সচেতন করেছিলেন এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে, পরাধীনতার শৃঙ্খলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করে থেকে গেছেন। তারই নেতৃত্বে, তারই নির্দেশনায় এই জাতি প্রস্তুত হয়েছিল দীর্ঘদিন ধরে। বঙ্গবন্ধু তার এই যে ধারাবাহিক সমস্ত জীবন দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য রেখে গেছেন, তার প্রমাণ হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ। আজকের এইখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি কালকে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব উত্থাপন করেছেন, সেইটির মধ্যেই আমাদের এই বিষয়গুলোর অতি সংক্ষিপ্ত যে উদাহরণগুলো তুলে ধরেছেন, সেটি আমাদের জন্য খুবই গৌরবের বিষয়। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য খুবই গৌরবান্বিত বোধ করছি। আমাকে ধন্যবাদ সবাইকে যে আমাকে এই সুযোগ দিয়েছেন মাননীয় স্পিকার। আমি এই প্রস্তাব, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি এই প্রস্তাব সমর্থন করছি এবং এই প্রস্তাবকে আমরা সবাই গ্রহণ করে বাস্তব জীবনে আমাদের কাজে প্রয়োগ করবার জন্য সচেষ্ট থাকব। সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। বঙ্গবন্ধু তার ছোটোবেলা থেকে, ছাত্র জীবন থেকেই তিনি তার উদাহরণ সৃষ্টি করেছিলেন। তার জীবনের নানা উদাহরণের মধ্যে তিনি কিভাবে ভবিষ্যতে গড়ে উঠবেন, তারই প্রচেষ্টায় তিনি তার নিজেকে গড়ে তুলেছেন। তিনি ছাত্র জীবনে গোপালগঞ্জে, কলকাতায়, ঢাকায়, বাংলাদেশে, আজ সারা বিশ্বে তার এই যে ভূমিকা, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আরও উজ্জ্বল হয়ে উঠছে। তো দিন যাচ্ছে বঙ্গবন্ধুর সমস্ত কার্যকলাপ আরও উজ্জ্বল হয়ে উঠছে, আমাদের দেশকে আরও উজ্জ্বল করে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের এই দেশকে সেই দিনই স্বাধীন করবেন এমন স্বপ্ন তিনি দেখা শুরু করেছেন যখন দেখেছেন যে পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে এবং তারা সেজন্য চেষ্টা করেছে আমাদের জাতিকে, জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুকেই তা নিশ্চিহ্ন করে দিতে, যাতে আমাদের অস্তিত্ব না থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু শুরু থেকেই তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, জেগে উঠেছিলেন, তার সহকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়েছিলেন এবং তার ফলে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা এবং বাঙালি জাতিকে জাগিয়ে তোলা, বাঙালি জাতির স্বাধীন যে সত্তা, সেটাকে প্রতিষ্ঠা করবার প্রচেষ্টা শুরু করেন এবং তার এই প্রচেষ্টার মধ্য দিয়ে বাঙালি জাতি আস্তে আস্তে সংগঠিত হতে থাকে। বঙ্গবন্ধু তার প্রসার করেন। তিনি এই বাঙালি জাতির আকাঙ্ক্ষাকে, চেষ্টাগুলোকে রূপ দিয়েছেন নানা আকারে, নানা ফর্মে।
এখানে আমার সময় নেই, আমি শুধু বলছি যেমন 6 দফার মধ্যে তিনি বাঙালি জাতিকে স্পষ্টতই দিক নির্দেশনা দিয়েছেন। তিনি 7ই মার্চের ভাষণে স্পষ্টত ঘোষণা দিয়েছেন। আমি মনে করি ওটাই আসলে ঘোষণা, স্বাধীনতার ঘোষণা, এবং পরবর্তী 26শে মার্চের ঘোষণা হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার এই যে ধারা, এই ধারাগুলো তিনি এই ধারাবাহিকভাবে আস্তে আস্তে গড়ে তুলেছেন। স্বাধীনতার আকাঙ্ক্ষাকে, বাংলা ভাষার আকাঙ্ক্ষাকে বাংলা ভাষার জাতি হিসাবে গড়ে তুলবার জন্য তিনি সেভাবে সামনে এগিয়ে নিয়ে এসেছেন। কিন্তু এটা তো সহজ ছিল না, অতি কঠিন ছিল। তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো তিনি জেলখানায় কাটিয়েছেন, নানা নির্যাতনে ভুগেছেন। 6 দফা দেওয়ার পর তিনি যেখানে সভা করেছেন তা এক্সপ্লেন করার জন্য মানুষের কাছে, সভা শেষ করে আরেক জায়গায় যাওয়ার পরেও তাকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে সারা দেশে তাকে গ্রেপ্তার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে এবং নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি যখন তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার রূপ দেওয়া হলো এবং তখন নিশ্চিত হয়েছিল যে এই টাকা দিয়েই তারা তখন সম্ভব হবে তাকে ফাঁসিতে ঝুলানো, এই ছিল পাকিস্তান সরকারের উদ্দেশ্য। কিন্তু তাকে জেলে নেওয়ার পর সামান্য সময়ের জন্য মানুষের মধ্যে একটা হতভম্ব অবস্থার সৃষ্টি হলেও ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 11 দফার ভিত্তিতে বঙ্গবন্ধুর মুক্তি এবং 6 দফা সহ অন্যান্য দাবি প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন 22শে ফেব্রুয়ারি, এবং তার পরবর্তীকালে 23 তারিখে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রাজকোষ ময়দানের জনসভায়, সম্বর্ধনা সভায়। এইভাবে তিনি বাঙালি জাতির যে চিন্তা, আকাঙ্ক্ষা, ধারণা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। অন্যদিকে তার শত্রুরা, পাকিস্তানি শাসক শ্রেণী তাকে হত্যা করবার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা, নানা কাজ তারা করার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকে থামানো সম্ভব হয় নাই। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি দেশপ্রেমিক, তিনি সবচেয়ে বড় ছিল মানুষকে তিনি ভালোবাসতেন। তিনি ছিলেন অতি সাহসী লোক এবং তিনি কখনো পিছপা হতেন না এবং তিনি সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে এগিয়ে যেতেন, যার ফলে তার লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য তার বিভিন্ন স্টেপ, বিভিন্ন কার্যকলাপগুলোর মূল্য আজও আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উৎসাহিত করে। মাননীয় স্পিকার, সময় খুবই কম, আমি সময় কমের জন্য মুছেই আমি কোনো মন আমার খারাপ নয়, আমি খুশি যে আজকে এই প্রস্তাবে আমি কিছু বলার সুযোগ পেলাম। আমাদের এই ঐতিহাসিক দিনে, এই ঐতিহাসিক কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পেলাম, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি সময় আপনার নষ্ট করতে চাই না। আমি শুধু বলতে চাই যে বঙ্গবন্ধুর এই ধারাকে এগিয়ে নেওয়ার জন্য তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে নতুন ধারায় আজকে এগিয়ে চলছে, সেটা যাকে বলা হয়েছে তলাবিহীন জুড়ি কিংবা দারিদ্র্যের উদাহরণ, সেই বাংলাদেশ আজকে সারা দুনিয়ায় এক কথায় পরিচিত যে আধুনিক বাংলাদেশ হচ্ছে নতুন দরিদ্র দেশ। 1 মিনিট। এইভাবে আর তিনি আজকে গড়ে উঠেছেন। আমি আর কথা বাদ চাই না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে অতি দরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে উন্নত হয়েছে এবং 41 সালের মধ্যে আমরা বিশ্বের উন্নত দেশের মধ্যে তার তালিকায় আমরা সম্পৃক্ত হতে সক্ষম হব। এবং এইভাবে আজকে তার দেশের মধ্যে যে উন্নয়ন হচ্ছে, যার কোনো ঘর ছিল না আজকে ঘর হচ্ছে, আজকে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, এবং আমাদের একদিক থেকে পদ্মা সেতু থেকে আমাদের এই আধুনিক প্রযুক্তির যে ব্যাপক প্রয়োগ এবং বিশেষ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই সব কিছু প্রমাণ করে যে আধুনিক যুগের সবচেয়ে উন্নত দেশে পৌঁছার যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো শেখ হাসিনার নেতৃত্বে আজকে চলছে। এবং আমরা আশা করি যে বাঙালি জাতি যে স্বপ্ন নিয়ে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে, 41 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে, আমরা সেই আশাই করি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই কামনাই করি, বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা নিবেদন করি। তিনি তার যে পথ দেখে গেছেন সেটা এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এই দেশকে তার শব্দের জায়গায় পৌঁছাতে সক্ষম হবেন, আমরা সেই আশাই করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।